জাকসু নির্বাচন বর্জন, ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পাসে বিক্ষোভ, পরাজয় জেনেই বয়কট, মন্তব্য শিবিরের, পুনর্নির্বাচন দাবি 3 শিক্ষকের। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত, বিশেষ আদেশের বাস্তবায়ন চায় জামায়াত, গণপরিষদের দাবিতে অনড় এনসিপি। নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি, গোয়েন্দা তথ্যের বরাতে জ্বালানি উপদেষ্টা, কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। 2 ঘন্টার বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দরের প্রবেশপথে হাঁটু পানি, যাত্রীদের চরম ভোগান্তি, প্রাইভেট কারে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিশৃঙ্খলা, উত্তেজনা আর বর্জনের মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নানা অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কটের এই ঘোষণা। এদিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের 3 জন শিক্ষকও। তারা পুনঃ তফসিলের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে সিনেটে ব্যালট বাক্স নিয়ে ভোট গণনার সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চালায় ফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামায়াতের সরবরাহ করা ব্যালটে ভোট গ্রহণ যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিভি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিভি দিয়ে হিসাবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ভোট বর্জনকারীরা। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় ভোট দেওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। কারচুপি এবং পক্ষপাতমূলক এবং প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই, শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নিব, গ্রহণ না করলে মেনে নিব, কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয় সেটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি, সেই দায়িত্ব পালন করে আর কি করব, সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে পুনঃ তফসিল ঘোষণা করা উচিত। এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিভি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিক ভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করায় ফলাফল আসতে অপেক্ষা করতে হতে পারে শুক্রবার দুপুর পর্যন্ত। আমি যতটুকু জানি গণনাটি ম্যানুয়াল পদ্ধতিতে হবে, সুতরাং ইট টেকস টাইম। হ্যাঁ, এটা বলা মুশকিল আসলে। যদি সময় লাগে তাহলে কালকে দুপুরও হতে পারে, কালকে বিকেলও হতে পারে। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে প্রক্টোরিয়াল বডি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক এবং আদনান তুর্য। সরাসরি প্রথমে যাচ্ছে মুরসালিনের কাছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের যে ভোট গণনার কার্যক্রম এটি মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি সময় কিন্তু হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে এখন পর্যন্ত 2টি ছেলেদের হল 1টি মেয়েদের হল এই ভোট গণনার কাজ শেষ হয়েছে। তবে জানিয়ে রেখে এখন পর্যন্ত হল সংসদ যেটি রয়েছে সেই হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে এবং এই মুহূর্তে আরেকটি হলের ভোট গণনার কাজ চলছে। এখন পর্যন্ত যে হল সংসদের ভোট গণনার কাজ শেষ হয়েছে সেগুলো হচ্ছে মীর মোশাররফ হোসেন হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং জাহানারা ইমাম হল। এবং এই মুহূর্তে যেই হলের ভোট গণনার কার্যক্রম চলছে সেটি আফম কামাল উদ্দিন হল। এই চতুর্থ হলের এই যে ভোট গণনার কার্যক্রম এটি চলছে এবং এখন পর্যন্ত যেটি ইতিপূর্বেই সব ব্যালট বাক্সগুলো ব্যালট পেপার ভর্তি এই বাক্সগুলো যখন এই কমিশনের কার্যালয়ে এসে পৌঁছায় তখনই কিন্তু মূলত বলে দেওয়া হয়েছিল যে সম্ভাব্য যে সময় বলা হয়েছে যে শুক্রবার দিনের বেলা সকাল অথবা দুপুর নাগাদ এই ফলাফল ঘোষণা হতে পারে এমন কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে। সব কিছু মিলে এখন পর্যন্ত দিনভর যেই ভোট কার্যক্রম হয়েছে প্রায় প্রতিটি প্যানেলের পক্ষ থেকে কিন্তু পাল্টি অভিযোগের এক পর্যায়ে ছাত্র দল এবং বাম সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে তার পাশাপাশি আরও একাধিক প্যানেল তারা কিন্তু এই যে ভোটের কার্যক্রম এখান থেকে নিজেদেরকে তারা সরিয়ে নেয় এবং সরিয়ে নেওয়ার প্রেক্ষিতে তারপর থেকে মোটামুটি প্রায় রাত 8টা পর্যন্ত কিন্তু তারা টানা এই যে বর্জন করেছে জাকসু নির্বাচন তার পক্ষে তাদের যেই যুক্তি তাদের যে অভিযোগ সেগুলো তারা বলেছে এবং তার বিপরীতে যারা এখন পর্যন্ত এই জাকসু ভোটে এখনও অবস্থান করছেন তারাও তাদের পাল্টা বক্তব্য দিয়েছেন এবং সব কিছু মিলে যে বিষয়টি দেখা গেছে যে ক্যাম্পাস কিন্তু যেটুকু অস্থিতিশীল হওয়ার একটি বিষয় ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে দেখা যায়নি। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে ভোট গণনার কাজ ইতিপূর্বে যেটি বলেছিলেন জাকসু নির্বাচন কমিশন যে তারা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা করবেন এই ভোটের কার্যক্রমগুলো সেটি তারা গণনা করছেন এবং পাশাপাশি এখানে যে ব্যালট পেপার ভর্তি যেই বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও জমা করে আছে এবং যেই বিষয়টি বলা হয়েছে নিশ্চিত করা হয়েছে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু কেউই এখানে অবস্থান করছেন না। গণমাধ্যম কর্মীদেরকেও আসলে সেই রুমের কিছুটা উপরে একটি স্থানে অবস্থান করছেন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বাহিরের কি পরিস্থিতি রয়েছে অর্থাৎ এই নির্বাচন কমিশন ভবনের বাইরের যে পরিস্থিতি সেটি জেনে নিব আমাদের সহকর্মী আদনান তুর্জোর কাছ থেকে। উত্তেজনাও ধীরে ধীরে যেটা ছিল তাও ধীরে ধীরে নেমে যাচ্ছে এবং কিছু মানুষ তার মধ্যে থেকেও এই যে ভোট গ্রহণের যে উত্তেজনা এবং ভোট গ্রহণের যে আনন্দ উচ্ছ্বাস তা কিন্তু টিকিয়ে রেখেছেন। আমি ঠিক এই মুহূর্তে জাকসু নির্বাচন কমিশনের নিচে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা অনেকে রয়েছেন। একটু আগে তারা গান গাচ্ছিলেন, নিজেরা আলোচনা করছিলেন, গেম খেলছিলেন, কিন্তু তাদের অপেক্ষার ফলাফলটি আসলে জানা যাবে আগামীকাল দুপুর পর্যন্ত। ঠিক 11:30টার দিকেই কিন্তু জাকসু নির্বাচন কমিশনের একজন সদস্য আমাদেরকে জানিয়েছিলেন যে ভোট গ্রহণ শেষ হতে প্রায় আগামীকাল দুপুর পর্যন্ত লেগে যেতে পারে। এর কারণ হিসেবে তিনি বলছিলেন কারণ প্রথম দিকে যখন নির্ধারিত ছিল যে ভোট গণনাটি ওএমআর মেশিনে ডিজিটাল পদ্ধতিতে হবে কিন্তু তার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হতেও কিন্তু আমরা দেখেছি একটি হলে প্রায় 7টা পর্যন্ত ভোট গ্রহণ নেওয়া হয়েছিল এবং তারপর সব হল থেকে ব্যালট বক্সগুলো নির্বাচন কমিশনের নিচে আস্তে আস্তে কিন্তু প্রায় 9:30 তখনই বেজে গিয়েছিল। তারপর যখন ভোট গণনা শুরু হয় সবগুলো একসাথে এবং আপনারা কিন্তু জানেনই ভোট গণনার লাইভ স্ট্রিমিং কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মনিটর দিয়ে দেখানো হচ্ছিল। সেখান থেকে দিয়েও যে আন্দাজটা পাওয়া গেছে এবং যেহেতু হাতে গুনে ভোট গণনা করতে হবে সেখানে বেশ অনেক সময় আসলে আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই সময়টা আসলে আগামীকাল দুপুর পর্যন্তই হয়ে যাবে বলে অনেকেই আমাদেরকে জানিয়েছিলেন। সেক্ষেত্রে আসলে
বলা যায় বর্তমানে জাকসুর নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি ছিল, সন্ধ্যার দিকে যে ছাত্রদল ভোট বর্জনের মাধ্যমে মিছিলের মাধ্যমে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা থেকে কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান করছেন, কিন্তু তাদের কিন্তু ওই যে সতর্ক অবস্থান থেকে সরে কিন্তু তারা সবাই একটু স্বাচ্ছন্দ্যে চলে এসেছেন সবাই। অর্থাৎ কিনা এই মুহূর্তে ক্যাম্পাস ঘিরে কিন্তু তেমন কোনো শঙ্কা তৈরি হওয়ার বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু এখনও নেই। কিন্তু তারপরও আমাদের কাছে তথ্য এসেছিল 20 মাইল, গেরুয়া, এইসব জায়গার কিছু কিছু জায়গা জুড়ে কিন্তু এখনও মানুষজনের মধ্যে কিছু বহিরাগত মানুষজনও কিন্তু আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কিছু মানুষ সন্দেহ করছে যে তারা আসলে ফলাফল প্রকাশের পরেই ক্যাম্পাসে ঢুকে এক ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটাতে পারেন, সেই শঙ্কা কিন্তু সবার মাঝেই ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের সামনে যে অবস্থা তা কিন্তু খানিকটা উৎসবমুখরই বলা যায়, এবং তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন। যতই সময় যাচ্ছে তাদের ভোটের ফলাফল জানার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু বাড়ছে। এই ছিল জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের নিজ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য এবং মুরসালিন হক। এদিকে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন 5 জন। প্রয়োজনীয় কাগজ না থাকায় 2 জনের প্রার্থিতা বাতিলই থাকছে। আর ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বৃহস্পতিবারের বদলে শনিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তোড়জোড় বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া 7 প্রার্থীর মধ্যে আপিলে 5 জন বৈধতা পেয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়। এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানান সহ ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, রাকসুতে ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওই দিন থেকেই শুরু হবে প্রচারণা। আপিলে আমরা 5 জন প্রার্থী তাদের যথাযথ কাগজপত্র যেগুলো শর্ট ছিল সেগুলো প্রদর্শন করেছে এবং সেগুলোকে আমরা চূড়ান্ত তালিকায় নিয়ে যেতে পারবো। তো এটা আর 2 জন তাদের কাগজপত্র যথাযথ প্রমাণ করতে পারেনি, সেই 2 জনকে আমরা বাতিল করেছি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা শনিবার রাত 12টার মধ্যে যে কোনো সময় চাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। কারেকশন যেগুলো আসছে ডিপার্টমেন্ট থেকে এগুলো আমরা পেয়েছি, এখনও 2-1টা ডিপার্টমেন্ট থেকে বাদ আছে। আমার ধারণা আজকে ইনশাল্লাহ পেয়ে গেলে আমরা রাত্রে 12টার মধ্যে আমরা যে কোনোভাবে হোক চেষ্টা করব আপলোড দিতে। তবে চাকসু নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বয়কট করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং জমা নেওয়া হবে 15 থেকে 17 সেপ্টেম্বর, আর যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর নতুন ভিপিজিএস। বৃহস্পতিবার সকালে রায়ের বাজারে 71-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন শিবির সমর্থিত ডাকসুর নবনির্বাচিত প্যানেল। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন এসএম ফরহাদ। রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছাত্র শিবির সমর্থিত নবনির্বাচিত ডাকসু নেতারা 71-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া ও মোনাজাত। গণকবরে মোনাজাত শেষে তারা জানান, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে নতুন নেতৃত্ব। সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। এই আমানত, এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা, আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা।
সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছে। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানায় ডাকসুর নতুন নেতৃত্ব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সংস্কার বাস্তবায়নে জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, তবে সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে দলটি। অন্যদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড় এনসিপি। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত জুলাই সনদ। 2 দফায় দলগুলোকে খসড়া পাঠিয়ে মতামত নিলেও আবারও পাঠানো হবে চূড়ান্ত রূপে। কিন্তু এর বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে, এ নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। উঠে আসে অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট এবং নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কার সহ বেশ কিছু মতামত। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে নিজেদের মতামত তুলে ধরে জামায়াত ইসলামী। সংবিধানের অনেক ধারা অকার্যকর দাবি করে দলটি বলছে জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় বিশেষ সাংবিধানিক আদেশ জারি। আমরা বলেছি এটাই উত্তমভাবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেজন্য আমরা গণভোটকে সাপোর্ট করি। তবে বিএনপি মনে করে এই পদ্ধতি অনুসরণ করে সাংবিধানিক পরিবর্তনের সুযোগ নেই। সংবিধান সংস্কারের দায়িত্ব ছেড়ে দিতে হবে নির্বাচিত সংসদের হাতে। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার। জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড় এনসিপি। তারা বলছে রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন সম্ভব। জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয়, এটা জাতিকে মুক্তির দাবি। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এখনো একমত হতে পারেনি দলগুলো। সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছে। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। 2 ধাপের সংলাপে 84টি সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এর মধ্যে রয়েছে নোট অব ডিসেন্ট সহ 19টি মৌলিক বিষয়। সনদ স্বাক্ষরের জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছে 2 জনের নাম চেয়েছে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সংসদে সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। নাগরিক কোয়ালিশন আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হলে ঝুঁকিতে পড়বে সরকার। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, জনগণ ভোট কেন্দ্রে গেলে নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই। অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে রয়ে গেছে বেশ কিছু সংশয়। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের এক বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই। ফেব্রুয়ারি নির্বাচনটা
অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা দেশের ভেতরে এবং বাইরে, তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট এখানে, এটার কোনো ব্যত্যয় হবে না এবং কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। বানের জলের মতো যদি মানুষ ভোট দিতে আসেন, কারোর সামর্থ্য নাই এই ভোটটাকে ডিসরাপ্ট করার। এনসিপি ও জামায়াতের নেতারা বলেন, নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের মাঝে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনো ঠিক করা যায়নি। আগামী নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন তারা। আমাদের রিফরমেশন যে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা এখনো এই জায়গাটা আমরা এখনো পর্যন্ত একমত হই নাই। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা পরবর্তীতে একটা চ্যালেঞ্জ হতে পারে। শতভাগ সুষ্ঠু বাংলাদেশের মতো দেশে করা সম্ভব না, কিন্তু রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট যারা আছেন তাদের কমিটমেন্ট, তাদের সাহস, তাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গায় যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলে এটা সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অনুমোদনের ক্ষমতা রাখে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন কোনো উদাহরণ দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলেও মত দেন আলোচকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক দুরবস্থা থেকে বের হতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিজিএমইএ এর সভাপতি হাসান মাহমুদ খান। বলেন, গত ১.৫ দশকে দেশে গণতন্ত্র ছিল না বলেই লুটপাট হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশের অর্থনীতি নিয়ে বিএনপি আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। সুশাসন ও জবাবদিহিতার অভাবে বিদেশি বিনিয়োগেও গতি আসেনি মন্তব্য করেন বক্তারা। ৫ লাখ কোটি টাকার খেলাপি ঋণের ভারে ব্যাংক খাত, বাণিজ্যের আড়ালে হয়েছে অর্থ পাচার, সব মিলিয়ে বিপর্যস্ত দেশের অর্থনীতি। এমন অবস্থায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে বিএনপি, যেখানে অর্থনীতির বেহাল অবস্থার জন্য ১.৫ দশক ধরে চলা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন বিজিএমইএ এর সভাপতি। বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগে গতি আসবে না। গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত ১৫ বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। এই সময় বক্তারা বলেন, সরকারি পরিসংখ্যানে বেকারত্বের প্রকৃত চিত্র উঠে আসছে না। অন্তর্বর্তী সরকার ইতিবাচক কাজ করলেও বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে না। বিনিয়োগকারী, গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল ইকোনমিক পার্টনার্স, তাদের বাংলাদেশের যে সরকারের সাথে তারা ডিল করবে, যেই পলিসির আন্ডারে তারা কাজ করবে, সেটার প্রেডিক্টেবিলিটি, সেটার কনসিস্টেন্সি, সব কিছুর উপর কনফিডেন্স নির্ভর করবে এবং এই কনফিডেন্স সাধারণত নির্বাচিত সরকারের আমলে যেভাবে হয় সেটা অনির্বাচিত বা ইন্টারিম সরকারে সেইভাবে হয় না। সংকট থেকে স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গণতন্ত্র শীর্ষক সেমিনারে বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশ নেন। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করতেই পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি। এ নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে দিয়েছেন আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে একথা জানান উপদেষ্টা। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় অনিয়ম খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির অন্তত 70টির কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন কর্মবিরতি ও গণছুটিতে। বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ায় আন্দোলনকারীদের 24 ঘন্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েও মেলেনি সাড়া। সমিতিতে কিছু এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে জরুরি বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। কাজে যোগ না দিলে দেন আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে
বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। আমরা বলছি যেখানে এই ঘটনা ঘটবে সেটা যে যাতে আইন অনুযায়ী বিধি অনুযায়ী এগুলো করা হবে। তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা গ্রহণ করতে বাধ্য না হয়। বলেন পুরনো লাইন মেরামত ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কারণেই বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসাবাড়ির গ্যাসের ওই তিতাস গ্যাসের এইসব লাইনটা অনেক পুরনো, তো ওই জন্য এগুলো এখন ওই যে রিপেয়ারের কাজ চলছে, অবৈধ সংযোগগুলো আমরা ডিসকানেক্ট করতেছি। গ্যাসের যে এই ঘাটতি মোকাবেলার জন্য আমরা বেশি করে এলএনজি আনা হয়েছে। শিগগিরই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে সচিব পদমর্যাদার 12 সাবেক কর্মকর্তাকে তলব করেছে দুদক। তালিকায় আছেন সংস্থাটির 2 সাবেক কমিশনারও। 2018 সালের নির্বাচনে সহযোগিতার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার 12 জনকে ধানমন্ডিতে 14 তলা ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেয় তৎকালীন সরকার। এমন অভিযোগ পায় দুদক। চলতি বছরের মে মাসে অনুসন্ধানে নেমে বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণও পায় সংস্থাটি। দুদকের তথ্য বলছে নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের মধ্যে 12টি পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মুজাম্মেল হক, জহুরুল হক সহ কয়েকজন সচিবের, যাদের অধিকাংশই গণ অভ্যুত্থানের পর পলাতক। এবার তাদেরকে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর তলব করা হয়েছে। অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আর শামসুদ্দিন মানিকের পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ 7 জনকে আসামি করা হয়েছে। প্লট বরাদ্দ প্রদান করে পরবর্তীতে লিজ দলিলের 22 ও 23 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার স্বাস্থ্য খাতের ঠিকাদার মুতাজ্জেরুল ইসলাম মিঠুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। নেপালের সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক, সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। আরও একদিন বাড়ল কারফিউ। 2 ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশ ও বের হওয়ার সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জলাবদ্ধতার কারণে বিভিন্ন যানবাহনের চালককে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনের সড়ক। বৃহস্পতিবার রাজধানীতে 2 ঘন্টার মুষলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে টার্মিনালে যানবাহন ঢুকতে ও বের হতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে পানি মারিয়ে লাগেজ হাতে পায়ে হেঁটে পার হতে দেখা যায়, আর সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় তাদের। জলাবদ্ধতার কারণে সময় মতো টার্মিনালে পৌঁছাতে না পারায় অনেককে ফ্লাইট মিস করতেও দেখা যায়। অনেকে বাধ্য হয়ে মোটরসাইকেলে করে পানি পাড়ি দিলেও তার জন্য গুনতে হয়েছে 5 থেকে 6 গুণ বেশি ভাড়া। পানি যাওয়ার মতন সিচুয়েশন নেই, পানি জমানো হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তার ড্রেন বন্ধ হয়ে গেছে। হাইব্রিড গাড়ি পড়ে গেছিল, এটা আমরাও 20-25 জনে মিললে উড়াই দিছি। যেসব গাড়ি আছে তো উল্টাপাল্টা কিছু ভাড়া চাচ্ছে, এখান থেকে ভাড়া চায় 1500 টাকা, 2000 টাকা মোহাম্মদপুরের ভাড়া। এদিকে কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হতে দেখা যায়। এতে সমস্যায় পড়তে হয় চালকদের। বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এতটা সময় পানির জন্য অপেক্ষা করতে হইতেছে ল্যান্ড করার পরে, আসলে এটা খুব দুঃখজনক, কষ্টকর। অনেকে বাইক ভাড়া করে দেওয়ার পথে এসে পড়ে গেছেন এবং বাইক নিয়ে পড়তেও আমি দেখেছি। আমার এটা আসলে কর্তৃপক্ষের কোনো টনক এখন পর্যন্ত নড়েনি। এদিকে 1200 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজি ক্যাম্প পর্যন্ত সমন্বিত পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় তৈরি হয় এই জলাবদ্ধতা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে হাসপাতালে ভর্তি 586 জন। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন এবং
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও রাজশাহীতে যথাক্রমে 1 জন করে ডেঙ্গুতে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 145 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,662 জনে। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে 1,792 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে 1,046 জন ঢাকার বাইরের। কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ঘিরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অংশ নেন র্যাব, পুলিশ ও নৌবাহিনীর 220 সদস্য। অভিযানে 10টি অস্ত্র ও 30 রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে অপরাধীদের আস্তানায় দেয়া বিদ্যুৎ সংযোগ। একই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে অপরাধীদের 5টি আস্তানা। মহেশখালীকে অপরাধ মুক্ত করতে নিয়মিত যৌথ অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। এটি দ্বীপ উপজেলা হলেও পাহাড়ে ঘেরা, তাই এসব গহীন পাহাড়ে আস্তানা গড়ে অস্ত্র তৈরির পাশাপাশি সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ন্ত্রণ করে অপরাধ। মহেশখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানা ও অপরাধীদের ধরতে অভিযানে নামে যৌথ বাহিনী। 1 ঘন্টা পায়ে হেঁটে গহীন পাহাড়ে 220 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের অবস্থান। এরপর ঘিরে ফেলা হয় একের পর এক বিশাল বিশাল পাহাড়। উড়ানো হয় ড্রোন, শনাক্ত করা হয় আস্তানা। অপরাধীরা পালালেও উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও গুলি। এরপর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অপরাধীদের আস্তানা। বিচ্ছিন্ন করা হয় বৈদ্যুতিক সংযোগও। একটি দুটি আস্তানা নয়, পাহাড়ের ঢালে খোঁজ মেলে 5টি আস্তানার, যেখানে অস্ত্র তৈরির পাশাপাশি অবস্থান করত অপরাধীরা। র্যাব বলছে, গহীন পাহাড়ে আস্তানা করে অপরাধ নিয়ন্ত্রণ করছে কয়েকটি গ্রুপ। সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। তাদের ফেলে রাখা কিছু আগ্নেয়াস্ত্র, আমরা 10টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ উদ্ধার করি। কার্তুজগুলোর মধ্যে হচ্ছে 6টি শর্টগানের কার্তুজ, 21টি রাইফেলের তাজা অ্যামুনিশন এবং 3টি রাইফেলের ব্ল্যাঙ্ক অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয়। পাহাড়ি এলাকার পাশে অবস্থিত সরকারি এসপিএম প্রকল্প, যেখানে মজুত করা হয় অপরিশোধিত তেল। একই সঙ্গে রয়েছে 1200 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্প। করা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। তাই এসব এলাকাকে অপরাধ মুক্ত করতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় র্যাব। মাতারবাড়ি বিদ্যুৎ প্রজেক্ট এবং আরও অনেক যে কেপিআইগুলো আছে আমাদের এই মহেশখালীতে, যেটার জন্য স্পেশাল কিছু ফোর্স মোতায়েন করা আছে তার নিরাপত্তার জন্য। যৌথ বাহিনীর 8 ঘন্টার অভিযানে কাউকে আটক করা না গেলেও অপরাধীদের আস্তানা থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি 10টি অস্ত্র, 30 রাউন্ড গুলি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ক। বুধবার ভ্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করা হয়। এ ঘটনায় দায়ী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। কার্ক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন রাজনৈতিক নেতা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক সহিংসতার টার্গেট এবার রাজনৈতিক নেতৃবৃন্দ। ইউটা অঙ্গরাজ্যের ভ্যালি বিশ্ববিদ্যালয়ে আততায়ীর হামলার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী তরুণ প্রভাবশালী রক্ষণশীল নেতা ও টার্নিং পয়েন্ট ইউএস-এর সহ প্রতিষ্ঠাতা চার্লি কার্ক। পুলিশ জানায়, বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রায় 3000 মানুষের একটি সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন কার্ক। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। গুলিটি কার্কের গলায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে এই তরুণ রাজনৈতিক নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার সময় আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত জনতা। আমার চোখের সামনে একজনকে খুন হতে দেখি। প্রায় 20-30 সেকেন্ড পর আমরা উঠে দৌড়ে ভেতরে ঢুকলাম। আমরা যারা কার্কের স্টেজের কাছাকাছি ছিলাম তাদের প্রায় 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। আমরা সবাই ভয়ে কাঁদছিলাম। যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI প্রধান কাশ পাটেল জানিয়েছেন, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত ও আততায়ীকে গ্রেফতারে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছে FBI। ঘটনার পর ইউটার গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।
আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছি, FBI পরিচালক কাশ প্যাটেলের সঙ্গেও কথা বলেছি। অঙ্গরাজ্য ও ফেডারেল অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আজ আমাদের রাজ্যের জন্য এক অন্ধকার দিন, জাতির জন্য এক শোকাবহ দিন, আর আমি স্পষ্টভাবে বলতে চাই এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। চার্লি কার্ক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক নেতা। তারা কার্কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক পালনের অংশ হিসেবে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প যখন রিপাবলিকান পার্টিকে পুনর্গঠন করেছিলেন তখন 31 বছর বয়সী কার্ক দ্য আমেরিকান কামব্যাক ট্যুর নামের রাজনৈতিক সফরের অংশ হিসেবে তরুণদের মধ্যে রক্ষণশীল মূল্যবোধের প্রচার চালান। ট্রাম্পের পক্ষে সোশ্যাল মিডিয়ায় তরুণ ভোটারদের উৎসাহিত করেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন চার্লি কার্কের হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় সূচনা করতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনা বাড়ছে। গেল 2 মাসে মারা গেছেন 3 জন। কঠোর নিয়মনীতির মধ্যে থেকেও দেশটিতে নতুন যাওয়া শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে উদ্বিগ্ন প্রবাসীরা। SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া পছন্দের তালিকায় শীর্ষ একটি দেশ। উন্নত নিরাপদ জীবন, মানসম্পন্ন উচ্চশিক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা ও পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকায় বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার আগে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের দেশের লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালানোর অনুমতি পায়। দৈনন্দিন প্রয়োজনে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসেই গাড়ি কেনে। তবে দুর্ভাগ্যজনকভাবে বিগত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন তরুণ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত 2 মাসে আলাদা 2টি দুর্ঘটনায় অ্যাডিলেড ও নিউ ক্যাসেলে 3 জন বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী মারা গেছেন। এতে উদ্বিগ্ন প্রবাসীরা। যে রেকলেস ড্রাইভিং এবং ঠিকভাবে ড্রাইভিং রুলস না জানা এবং না জেনেই এখানে এসে চিন্তা করা যে হয়তো বা বাংলাদেশের মতোই হয়তো এখানে ড্রাইভিং রুলস, যা অ্যাকচুয়ালি না। একটু শিক্ষা আমাদের খুবই দরকার। আমরা স্টুডেন্ট, আমার মনে করি না যে আমাদের গাড়ির অত দরকার কাজের ব্যতীত। সো আমাদের স্টাডির জায়গাটা ফিক্সড রেখে আমরা কাজের জন্য হয়তো গাড়িটা ইউজ করতে পারি। বন্ধু ভাইদের রেকমেন্ড করব সবাই রুলস রেগুলেশন মেইনটেইন করে যেন ড্রাইভ করে। অস্ট্রেলিয়ায় সড়ক আইন অত্যন্ত কঠোর, তবে নতুন আসা বাংলাদেশি শিক্ষার্থীদের গাড়ি চালানোর অভিজ্ঞতার অভাব, তারুণ্যের উদ্দীপনা এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছে প্রবাসীরা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা বেড়েই চলেছে। 2012 সাল থেকে সংকট বারবার দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট এড়াতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই সমস্যা দূর হচ্ছে না। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের প্রধান শ্রমবাজারগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত, কিন্তু 2012 সাল থেকেই দেশটিতে ভিসা জটিলতার মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগে ছবি ও পাসপোর্ট কপিতেই এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা মিললেও এখন গ্রাজুয়েশন সার্টিফিকেট সহ একাধিক মন্ত্রণালয়ের সত্যায়নের পরও ভিসা মিলছে না কোনোভাবে। দেশটিতে বর্তমানে ভিজিট, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি, স্টুডেন্ট ও আভ্যন্তরীণ ট্রান্সফার সহ বেশিরভাগ ভিসা পুরোপুরি বন্ধ। ফ্রিজনের বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্রাজুয়েশন সার্টিফিকেট না থাকায় সেই সুবিধা নিতে পারছেন না 98% প্রবাসী বাংলাদেশি। তাই জালিয়াতি করে সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন অনেকে, যা ভিসা বন্ধের অন্যতম বড় কারণ। তবে প্রবাসীদের অভিযোগ, কূটনৈতিক সংলাপে যথাযথভাবে 15 লাখ বাংলাদেশির সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে সরকার। সার্টিফিকেট সত্যতা যে অনলাইন সবকিছুর পরে এদেশের গভর্নমেন্ট যেটা যাচাই বাছাই জাস্টিফাই করার পরে তখন আপনাকে ভিসাটা অ্যাপ্রুভ দিবে। বাংলাদেশের ভিসা বন্ধ থাকার কারণে আমাদের যে কতটা ক্ষতি হচ্ছে, শুধু আমাদের ক্ষতি হচ্ছে না, বাংলাদেশে তো ক্ষতি হচ্ছে। কারণ বাংলাদেশ থেকে যখন লেবার আসবে তখন রেমিটেন্সে বেশি বাড়বে। প্রত্যেকটা দেশের কিন্তু ভিসা খোলে অথবা বন্ধ হয়, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসে যায়, কিন্তু বাংলাদেশিদের বন্ধ যাবে। তার মানে আমরা ধরে নিতে পারি এটা কারেন্ট কূটনৈতিক ব্যর্থতা। ভিসার প্রবলেমের জন্য আমাদের বিদেশ থেকে বিদেশি লোকদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হচ্ছে। নাইজেরিয়ান, ইথিওপিয়ান, ক্যামেরুন, সব সাউথ আফ্রিকান লোকজন আমরা ভিসা দিচ্ছি।
বিকজ আমাদের দেশের ভিসা খোলা নাই। রাষ্ট্রদূত আক্ষেপ করে বলেন, প্রবাসীরা পরিবর্তন না হলে পরিস্থিতি বদলানো কঠিন। এই সমাজ ব্যবস্থাকে একদিনে পরিবর্তন করা যাবে না। এটা প্রতিটা মানুষের শপথ করতে হবে যে আমি আমাকে পরিবর্তন করি আগে, যে আমার প্রতিবেশী খারাপ কাজ করতেছে, লেট হিম ডু ইট, আগে আমি নিজে পরিবর্তন। কিন্তু আমাদের উল্টোটা হচ্ছে, আমি আমার নিজেরটা যাই করি না কেন, প্রতিবেশী কেন এটা করছে, এটা নিয়ে আমার অনেক গোসা। প্রবাসীদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে আগামীতে আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসা ও রেমিটেন্স প্রবাহ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দুর্গাপূজা উপলক্ষে ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর সিদ্ধান্তে খুশি পশ্চিমবঙ্গের মানুষ। অভ্যন্তরীণ চাহিদার কথা বিবেচনা করে 2014 সাল থেকে ইলিশ রফতানি বন্ধ রাখে বাংলাদেশ। তবে 2019 সাল থেকে আবারও দুর্গাপূজার আগে ইলিশ পাঠানো শুরু হয়। বিশ্বজিৎ দাসের ছবিতে সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্যে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও সেই পরিমাণ রাজ্যের বিপুল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট কিংবা মায়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বাজারের চাহিদা নিয়ে অস্থিরতা কাটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চায়। প্রতিবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। তবে দেশের স্বার্থ রক্ষায় রপ্তানির সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু শর্ত। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নীতিগতভাবে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এতে খুশি পশ্চিমবঙ্গের আমদানিকারকরা। আশা করি আর ভাত এই যে মাছ প্রদান করা হয়েছে, এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। বাংলাদেশের ইলিশের প্রতি তো টান থাকে, অধিকাংশ তো আমাদের এখানে তো ওভার বাংলা ইলিশ। খুবই ভালো খবর, বাংলাদেশে ইলিশ আসছে। বাংলাদেশে ইলিশের অপেক্ষায় আমরা থাকি। 2024 সালের আগস্টের পর প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছিল। তবে এর মাঝেও ভারতের জন্য ইলিশের এই বিশেষ বাণিজ্যিক চালানকে অনেকে দুই দেশের সম্পর্কের নতুন সুবাতাস হিসেবে দেখছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাকসু নির্বাচন বর্জন, ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর। ক্যাম্পাসে বিক্ষোভ, পরাজয় জেনেই বয়কট, মন্তব্য শিবিরের। পুনর্নির্বাচন দাবি 3 শিক্ষকের। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত। বিশেষ আদেশের বাস্তবায়ন চায় জামায়াত। গণপরিষদের দাবিতে অনড় এনসিপি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।